জুলাইয়ের যারা সন্তান, সেই সন্তানদের আকাঙ্ক্ষা এবং কান্না এবং তাদের যে হতাশা, সে হতাশা যারা জুলাই পরবর্তী সময় দায়িত্ব ছিল, তারা সেই হতাশা দূর করতে পারে নাই। সেই কারণে জুলাই নিয়ে বলার আকাঙ্ক্ষা হারিয়ে ফেলেছি। এখানে আমার বন্ধুরা আছে যারা অনেক ত্যাগ স্বীকার করেছে। এটা সম্ভব না, তাদেরকে আরো অনেক পরীক্ষা দিতে বলবেন, সেই পরীক্ষায় তাদেরকে পাশ করতে হবে। আরেকবার একটা জুলাই যদি লাগে, তাহলে বিএনপিকে আরো 10 বছর ক্ষমতার বাইরে থাকতে হবে, থেকে তারপরে আবার একটা ত্যাগ স্বীকার করে পরীক্ষা দিয়ে সেখান থেকে আসতে হবে। সেই সময়ে আমরা এই মধ্য বয়সে থাকবো না, আমরা অনেকে বৃদ্ধ হয়ে যাব। এই জন্য জুলাই নিয়ে বলার আগ্রহ হারিয়ে ফেলেছি। ঠিক আছে। তো আমার আজকের এই বক্তব্যের পরে ডক্টর ইউনূস গ্রেপ্তার হলে আমার কিছু করার নাই। কেন করার নাই বলছি, অনেক আগে আপনারা দেখবেন বিভিন্ন রাজারা যখন শাসন করে, রাষ্ট্র চালায়, তখন রাজাকে ব্যর্থ করার জন্য রাষ্ট্রের পানি ব্যবস্থাপনায় বিষ বিষ মিশিয়ে দেওয়া হয়। আমরা জানিনি সেই ঘটনাগুলো। বিষ মিশিয়ে দেয়, নাগরিকরা মারা যায়, মানে রাজার পতন ঘটে। ডক্টর ইউনূস ডক্টর ইউনূস এরকম একটা ভয়ঙ্কর ক্রাইম করেছেন। সেই ক্রাইমটা হলো, তিনি ইচ্ছাকৃতভাবে জাতির ছোট্ট বাবুদেরকে হামে আক্রান্ত করেছেন। এটা একটা প্ল্যান্ড পরিকল্পনা, যে একটা নির্দিষ্ট সময় পরে এই হামের টিকা না দেওয়ার কারণে বাচ্চারা মরবে এবং তারেক রহমান ক্ষমতায় আসবে এবং তখন তিনি একটা বড় বিপদে পড়বেন। তো আমি বলছি যে এইটা আপনারা আলাপ আলোচনা করেন। আমি খুবই দুঃখিত, যেদিন বিএনপির পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়েছে যে ডক্টর ইউনূস এবং তার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান হত্যা করার নিমিত্তে আমি গাফিলতি করেনি, এই বক্তব্য দেওয়ার পরে আমি খুবই কষ্ট পেয়েছিলাম এবং মনে করেছিলাম যে আর বিএনপির পক্ষে আমি আর কথা বলবো না, এটা বলার আর প্রাসঙ্গিকতা নাই। আমি এতটুকু হতাশ হয়েছি যে এই শিশু বাচ্চাগুলো মৃত্যুর জন্য ডক্টর ইউনূসকে গ্রেপ্তার করা যাবে না, বিচারের আওতায় আনা যাবে না, এবং বারবার আদালতে মামলার আবেদন করা হয়, সেটা ফিরায় দেওয়া হয়, এই জন্য আগ্রহ হারিয়ে ফেলেছিলাম। ঠিক আছে। আপনারা আপনারা অনুমান করেন তো, যে যেদিন শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে, সেদিন নির্বাচিত সংসদরা একে অপরকে কিল ঘুষি মারছে, থাপড়াচ্ছে, একজন আরেকজনের পেটে লাথি মারছে শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনে, তাহলে কেমন হতো? জুলাইয়ের নামে ডক্টর ইউনূস এইরকম একটা ভয়ঙ্কর চক্রান্ত করেছিল। সর্বশেষ যাওয়ার সময়ও তিনি 2টা শপথের আয়োজন করেছিলেন, যে কে কে করবে কে কে করবে না, 2টা গ্রুপ মিলে মারামারি হাতাহাতি করো এবার। তাই হতো না বলেন? 2টা শপথ, এক পক্ষ বলছে যে শপথ গ্রহণ করবো, আর এক পক্ষ শপথ গ্রহণ, সেখানে হাতাহাতি হতে পারতো না, মারামারি হতে পারতো না। আপনারা জুলাইয়ের কালপ্রিটকে খোঁজেন, আপনারা খুঁজে পান না কেন তাকে? বলেন। তার নামে কোনো অভিযোগ করা যাবে না, মামলা করা যাবে না, মামলা করলে সেগুলো খারিজ হয়ে যাচ্ছে। তো এইটা বিষয়। জুলাই সনদ, জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে বলবো। জুলাইয়ের আকাঙ্ক্ষা কেন পূরণ হয়নি জানেন? র্যাবের মিডিয়া সেন্টার থেকে একটা ঘোষণা করা হয়েছিল যখন আমাদেরকে গ্রেপ্তার করা হয়, এটা 20 জুলাই কি 19 জুলাই সম্ভবত, যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন তখন, তিনি ঢাকাকে 13টা অঞ্চলে ভাগ করেছেন এবং এই 13টা অঞ্চল থেকে আন্দোলন হচ্ছে। আন্দোলন বিচ্ছিন্ন জায়গা হওয়াতে আন্দোলন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই যে একটা পরিকল্পনা, এইটা জুলাইয়ের পরে যখন আমি বললাম, তখন একদল লোক হাসাহাসি করলো, ঠাট্টা করলো, যে এটা মাননীয় প্রধানমন্ত্রী এভাবে করেছেন। ঠিক আছে। আমার আজকে একটা প্রশ্ন বলবো, জুলাই নিয়ে যে আপনারা অনেক বলতে চান, এই 13টা অঞ্চলে যারা দায়িত্ব পালন করেছিল, তাদেরকে জুলাইয়ের পরবর্তী বিভিন্ন প্রোগ্রাম হয়েছে, বড় বড় প্রোগ্রাম, প্রাইভেট ইউনিভার্সিটির প্রোগ্রাম, ডক্টর ইউনূস প্রোগ্রাম করেছে, সমন্বয়করা প্রোগ্রাম করেছে, বড় বড়। কখনো দেখেছেন যে এই আন্দোলন হওয়া অঞ্চলগুলোর প্রধান ভূমিকা রাখা লোকগুলোকে সামনে ডাকা হয়েছে? কখনো প্রধান ভিকটিমদের ডাকা হয়েছে? কেন ডাকেনি জানেন? কারণ জুলাই চোররা এই লড়াকু সৈনিকদের সামনে আসলে লজ্জা পায়। এই লজ্জা পাওয়ার ভয়ে সামনে কোনোদিন ডাকেনি, কারণ এদের সামনে গেলে কি কি মুখ দেখাবে? ও তোর বাপ, বাপের সামনে গিয়ে কেমনি বাহাদুরি করবে? শুধু প্রাইভেট না, পুরা আন্দোলনের বিষয়টাই কথা বলছি। এইটা এটা কেন বলছি, এত যে জুলাই জুলাই করে,
একটা ছবি করে দেখাতে পারবে ডক্টর ইউনূস কোনো আহত যোদ্ধা সিভিয়ার অবস্থায় আছে দেখা করতে গেছিল? একটা ছবি চাই, সিঙ্গেল ছবি। অথবা মারা গেছে চিকিৎসা নিতে নিতে, মৃতদেহ দেখতে গেছে, একটা ছবি দেখাতে পারবেন কেউ? হ্যাঁ, জুলাই আসলে আমাদের কাছে আবেগ, বাট ডক্টর ইউনূসের কাছে একটা বিজনেস ছিল, একটা বিজনেস। তো যা বিজনেস তা নিয়ে বলতে ইচ্ছা হয় না, যে কি করব, ক্ষোভ আসে, কষ্ট আসে। তো জুলাই জাতীয় সনদ এখানে আসছে, আমি একটা বক্তব্যে বলেই ফেলছিলাম যে এইটা জুলাই জাতীয় সনদ না, এটা হলো মানে একটা একভাবে বলছিলাম আর কি, ওই ভাষাটা এখন বলতে যাচ্ছি না। আজকে অন্য ভাষায় বলি, জুলাই জাতীয় সনদটা না আসলে বিএনপি ঠেকাও সনদ ছিল, বিএনপি ঠেকাও। আমি তো সেই আলোচনায় প্রথম থেকে শুরুতে ছিলাম না। তো আমাদের জায়গা থেকে আমরা বুদ্ধি দিয়ে যখন সেগুলো ধরায় দেই, 3বার আমাকে সেই মিটিং থেকে বের করে দেয়, পরপর 3বার, এবং 3বারই আবার সালাউদ্দিন আহমেদ ভাই আমাকে মানে জোর করে ঢুকায় এই জন্য যে আমি যে খোঁচাগুলো মারতাম এগুলো জাতীয়তাবাদী দলের জন্য আলাপ তুলতে অনেক আরাম হইতো। যেমন একটা খোঁচা ছিল যে উপদেষ্টারা নির্বাচন করতে পারবে না। বাংলাদেশে যত অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার আছে, কোনো সরকারের কোনো উপদেষ্টা সমসাময়িক সময় তো দূরের কথা, জীবনেও কখনো নির্বাচন করার অধিকার পাইছে? রনি ভাই পাইছে? বাট এই জুলাইয়ের অজুহাত দিয়ে সেই নিয়মটা ভেঙে একটা কালো অধ্যায় রচনা করে রাখা হয়ে গেছে। যখন এদিন তুললাম, এই দিনে আমাকে ওই আলোচনা থেকে বের করে দেয়, এরপরে 3টা আলোচনায় লাগাতার ঢুকতে দেয়, এরপরে সালাউদ্দিন আহমেদ ভাই আবার আমাকে নিয়ে যায়। আবার জুলাই সনদ নিয়ে যে কথা বলবো, আমাদের এই জুলাই সনদটা বিএনপি ঠেকাও সনদ তো একদিক থেকে আছে, আর এক দিক থেকে আপনারা দেখেন তো এই জুলাই সনদের আলোচনায় স্বাস্থ্য সংস্কার জায়গা পেয়েছে। বলছি এমনিতেই মানুষের যা প্রয়োজন, শিক্ষা সংস্কার, আইন সংস্কার, পুলিশি সংস্কার, বিচারিক সংস্কার, এই প্রশ্ন যখনই তুলতাম তখনই আমাকে বের করে দিত। তাহলে এই জুলাই সনদটা কি? এই জুলাই সনদটা হলো বিএনপি ঠেকাও সনদ। এই জুলাই সনদটা হলো জামাত পুনর্বাসন সনদ। জামাত পুনর্বাসন সনদ। আমরা অনেক রাগ ক্ষোভ করি না যে অনেক বর্ষিয়ান নেতাকে কেন বিএনপি মনোনয়ন দেয়নি? প্রত্যাশা করি না? কসম করে বলছি, জুলাই সনদের সময় জামাতের সাথে এক প্লেটে ভাত খাইছে এরা, যে মানে ষড়যন্ত্র গুটি পাকানোর ক্ষেত্রে। এবং বিএনপির কাছে রিপোর্ট ছিল, ও যত বর্ষের নেতা হোক বিএনপি তাকে ষড়যন্ত্রকারী হিসেবে দেখেই তাকে নমিনেশন দেয়নি, তাকে দেয়নি। আমি জুলাই সনদের কয়েকটা বিষয়টা বলি। আমাদের সংবিধানে কয়েকটা মূলনীতি আছে না? জুলাই সনদকে আপনারা বাস্তবিক অক্ষরে যেভাবে দেখেন, এটা একটা সংস্কারের দাবি, এটা একটা জনদাবি, গণতান্ত্রিক পরিবেশের দাবি, এই বিভিন্নভাবে আমরা দেখি, ঠিক আছে। কিন্তু এইটার মধ্যে এমন কোনো মৌলিক জায়গা নাই যেটা দিয়ে আপনি বলবেন যে দেশের একটা বড় স্বপ্নের জায়গায় পরিবর্তন হবে। স্বপ্ন পরিবর্তনকারী যদি উপাদানের ভিতরে থাকতো, বাংলাদেশের মানুষ জোর করে এটা একদিন বাস্তবায়ন করতো। বাংলাদেশ মানুষের স্বপ্নের প্রতিফলন এদের মধ্যে হয়নি, তাই বাংলাদেশের মানুষের অতটুকু আগ্রহ আকাঙ্ক্ষাও নাই। এবং বিএনপি যদি হ্যাঁ না বলতো, তাহলে এইটার যে আরো কি অবস্থা হইতো আপনি বুঝতেন। কিন্তু হ্যাঁ, বিএনপি কেন বলতে বাধ্য হলো? কেন বলতে বাধ্য হলো? আমি জিজ্ঞাসা করতাম বড় ভাইদের, ভাই কেন এরকম বলতেছেন, এটা তো এরকম ঘটনা। কয়, ছাড়ো তো, নির্বাচনটা একটু না হলে তো হচ্ছে না, এইভাবে বলতো যে ছাড়ো তো। এইভাবে আমাকে অনুনয় বিনয় করতো তারা আমাকে, যে তুমি আর বিরুদ্ধে বলো না তো এইভাবে, মানে আমাকে অনুনয় বিনয় করতো, তুমি আর বিরুদ্ধে বলো না তো, নির্বাচনটা হোক। আসলে এই যে নির্বাচনটা, এই নির্বাচনটা না হওয়ার জন্য যত ধরনের ফন্দি ফিকির করেছে তারা করেছে। এবং এই ফন্দি ফিকিরের কারণ কি জানেন? এই ফন্দি ফিকিরের কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুপ্ত ভিসি, এই ফন্দি ফিকিরের কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গুপ্ত ভিসি। এইভাবে সারা বাংলাদেশে যত ইস্টাবলিশমেন্ট আছে, প্রত্যেকটা ইস্টাবলিশমেন্টে এই যে সার্জি ছাত্রদেরকে টাকা দিছে জামাতিরা, এবং টাকা নিয়ে গদগদ হয়ে জামাতের লোকগুলোকে নিয়োগ দিছে একবারে।
এমনি কম স্বাদে তো বলে না যে ডক্টর ইউনূসকে 5 বছর দেখার অনেক স্বাদ, তাদের অনেক আকাঙ্ক্ষা, এমনি এমনি না তো। আমাদের এই জুলাই সনদে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লাইনটা আছে, যে এই জুলাই সনদে যাহা কিছু আছে তা নির্বাচিত দল যা ডিফেন্স করেছে তা তারা করতে বাধ্য থাকবে না, যেহেতু জনগণ তাদেরকে নির্বাচিত করেছে। এবং বিএনপি যা যা আপত্তি করেছে, জনগণের কাছে এটা প্রচার হয়নি, আপত্তি করছে, বিএনপির এই আপত্তি জনগণ জানছে না, জানার পরেও জনগণ ভোট দিছে না। জনগণ তো জানে বুঝে বলছে যে বিএনপি এটা করবে না, তো তারপরেও এটাতে দাবি কিভাবে করে? বেসিক্যালি জামাত চাই বাংলাদেশে একটা ঝুলন্ত পার্লামেন্ট, যে বাংলাদেশ রাষ্ট্রটা ঝুলে থাকবে, আর তারা গিয়ে মাঝে মাঝে ঘন্টা বাজাবে, ঘন্টা বাজাবে, এবং ঘন্টা বাজাতে বাজাতে কখনো একটা সময় ক্ষমতা দখল করবে। এই ঝুলন্ত অবস্থা চায়। এবং এই জুলাই সনদ দেন তো, একটু দেন। এই জুলাই সনদ এমন একটা প্রতারণার দলিল, যেই প্রতারণাটা হলো নির্বাচিত হবে বিএনপি, রাষ্ট্র চালাবে জামাত। ঠিক আছে, এইটা হলো এমন একটা প্রতারণার দলিল। ঠিক আছে, এই জন্য আমি বলছিলাম এটা হলো রাষ্ট্রদ্রোহিতার একটা সনদ। এই জন্য বলছিলাম এখানে এর ভিতরে এমন এমন ব্যবস্থা আছে, যেমন আমি বলছি বাংলাদেশ ব্যাংক যদি আজকে ফল করে, তাহলে দায় কাকে দিবে? মাননীয় প্রধানমন্ত্রীকে দায় দিবে। কিন্তু এই সনদে বলা আছে বাংলাদেশ ব্যাংকের প্রধান নির্বাচিত করতে হবে জামাতের পরামর্শে। বুঝতে পারছেন? দুর্নীতিতে যদি খারাপ করে বাংলাদেশ, কার নাম হবে? মাননীয় প্রধানমন্ত্রীর। কিন্তু এই সনদে এমন একটা ব্যবস্থাপনা আছে, এটা নিয়োগ দিতে হবে জামাতের পরামর্শে। রাষ্ট্র চালাবে বিএনপি, আর সব গঠন করবে হলো জামাত। তো আপনারা এই ফাঁদগুলো ধরতে পারেন নাই। এগুলো যখন আস্তে আস্তে ধরলাম, এবং যখন হ্যাঁ এবং না ভোটটা হলো, মানে আমাদের বিএনপির ভাইরা তো নিজেরা যেখানে যেখানে নির্বাচিত হয়েছে মিছিল করতে করতে বের হয়ে গেছে, মিষ্টি বিতরণ করতেছে। ওইখানে তো হ্যাঁ এবং না ভোট গণনা করা বাকি ছিল। এইটা গুনলো কোন শালায়, তাই না? কিন্তু বিএনপি বের হয়ে আছে, হ্যাঁ না ভোট তারা গণেনি। ওইটা ইউনূস যেরকম করে ইচ্ছা তার সেরকম করে লিখে দিচ্ছে, এটা মাইনা নেন, মাইনা নেন, এটা সেইভাবে লিখে দিচ্ছে। ওখানে কোনো মানে হলো এজেন্ট ছিল না, যেখানে যেরকম ভালো লাগছে লিখছে। তার প্রমাণ কি জানেন? তার প্রমাণ মূল ভোট এবং হানা ভোটের মধ্যে পার্থক্য। মূল ভোটের সঙ্গে হানা ভোটের সঙ্গে কিন্তু একরকম না, বিস্তর পার্থক্য আছে। তাহলে পার্থক্য হলো কিভাবে? তো আজকে কথা বলবো অন্য একটা বিষয়ে। আমাদের জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশে অনেক মানুষ হাত হারিয়েছে, পা হারিয়েছে। আজকে আপনাদের এই মঞ্চ থেকে অনেক আহত মানুষের কথা বলবো, যাদেরকে মাসিক ভাতায় অন্তর্ভুক্ত করা হয়নি। এবং এই ভাতায় অন্তর্ভুক্তের বিষয়টা আমি অনুমান করছি অন্তত 50,000 মানুষ আহত হয়েছে। এবং এই 50,000 মানুষের মধ্যে অন্তত 45,000 মানুষ বিএনপির। এই যে জুলাই ভাতা, এই ভাতার মধ্যে বিএনপি নেতা কর্মীদের অথবা জাতীয়তাবাদী যারা যুগপৎ আন্দোলনের বন্ধুরা ছিল তাদের নামটা ঢুকানো হয়নি। গতদিন একটা আহত বন্ধু ফোন দিছে, তারেক ভাই এত মানুষের নাম জুলাই সনদে, আমার নাম কেন নাই, আমাকে এত মারধর করলো। আমি বলছি আপনি কি করেন? আমি তো বিএনপি করি। তো আমি বলছি আপনার নাম না থাকার কারণে আপনার দলই তো যথেষ্ট। তো এইটা কেমন বলেন তো, যে কিছু মানুষ যারা এই আন্দোলনে থাকার কারণে 1 লক্ষ টাকা পাবে এবং প্রতি মাসে 10,000 টাকা করে পাবে। এই টাকাটা কে দিবে? এটা কি শেখ হাসিনা দিবে? যে শেখ হাসিনা ক্ষমতায় ছিল, সে থেকে আহত হয়েছে, তার দ্বারা আহত হয়েছে, এটা মাসের পর মাস সেই দিয়ে যাবে, এটা তার কাফারা। এটা সে দেবে? এটা কে দেবে? দেশের মানুষ জনগণ দেবে। দেশের মানুষ জনগণ দেবে। তাহলে এই এই কাফারা জুলাই আন্দোলনে কে কোথায় উষ্টা খেয়ে পড়ে গেছে, তাই না? তারপরে মারও খাইছে, তারপরে এখন সুস্থ হয়ে গেছে। দেশের মানুষ কি জুলাই আন্দোলনের উপহার হিসেবে, মানে দেশের মানুষ এই কাফারা দিতে থাকবে বছরের পর বছর?
যে তোমরা আমাদেরকে উদ্ধার করছো, এখন আমরা প্রতি মাসে তোমাদেরকে বেতন দিই, কাফফারা দিই। কেন বলতেছি যে জুলাই গণঅভ্যুত্থানে যে শহীদ মানুষগুলো আছে তাদের পরিবারদেরকে 30 লাখ বিভিন্ন একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছে, কম বেশি আছে অনেকে, ঠিক আছে। যারা আহত তাদেরকে একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছে। আপনাদের একটা জিজ্ঞাসা করি, জুলাই গণঅভ্যুত্থানে যে মারা গেছে তার পরিবার 30 লাখ পায়, আর যে ব্যক্তিটা অন্ধ হয়েছে তার কত পাওয়া উচিত? আমার কথা বোঝেন আগে। যে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়ে গেছে তাকে যে টাকাটা দিচ্ছেন সে কিন্তু বেনিফিশিয়ার হচ্ছে না, তার পরিবার পাচ্ছে। কিন্তু যে ব্যক্তিটা 2 চোখ অন্ধ হয়েছে তার তার আপনি তার পরিবারকে কি দিবেন আর তাকে কি দিবেন? তাকে তো আপনি ওই 1 লক্ষ টাকা দিয়ে সান্ত্বনা দিচ্ছেন, অথচ কার বেশি প্রয়োজন ছিল? জুলাই গণঅভ্যুত্থানে যে একটা হাত হারিয়েছে তার বেশি প্রয়োজন নাকি শহীদ হয়ে যাওয়া পরিবারের জন্য বেশি প্রয়োজন? জিজ্ঞাসা করছি। এই যে ন্যায় বিচারের জায়গাটা জুলাই সনদের ক্ষেত্রে, জুলাই ভাতার ক্ষেত্রে করা হয়নি, এইটাও আপনাদের মাধ্যমে আজকে আমি দাবি জানাই যে আমাদের যারা আহত যোদ্ধারা আছে তাদের ভাতা কয়েকটা ভাগে ভাগ করেন। তীব্র আহত, মৃদু আহত, আর আর হলো সুস্থ আহত। সুস্থ আহতদের ভাতা বন্ধ করে দেন আপনারা, মৃদু আহতদের কিছুটা ভাতা দেন, আর তীব্র আহত যারা তাদেরকে এক জীবনে যা যা আয় প্রয়োজন হয় সমস্ত আয় দেন। এক জীবনের আয় বুঝছেন, ও মরা পর্যন্ত আর যা যা প্রয়োজন হয়, সে যেহেতু তীব্র আহত তাকে সর্বোচ্চটুকু দেন। এইটা যদি না দেন তাহলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। জুলাই গণঅভ্যুত্থানের পরে ভাতার যে ক্যাটাগরি করা হয়েছে এইটা জাস্ট এনসিপিতে যোগ দেওয়া কিছু বাপে খেদানো মায়ে পাড়ানো ছেলে পেলেকে মাসিক একটা খোরাকি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এরা মোটেও জুলাই যোদ্ধা না, মোটেও জুলাই যোদ্ধা না। যদি জুলাই যোদ্ধা হতো তাহলে ডক্টর ইউনূসকে এরা প্রশ্ন করতো যে একজন মৃত ব্যক্তির কাছেও কেন আপনি যাননি, একজন আহতকেও কেন আপনি দেখতে যাননি। এই আর কি বিষয়। সবাইকে অনেক ধন্যবাদ। আজকে সব শেষে বক্তব্য শেষ করব নাসিরউদ্দিন আমাদের পাটোয়ারি ভাইকে নিয়ে। নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই কি করছে এখন বলেন তো? সারা দেশে জুলাইয়ের মিছিল করছে, তাই না? জুলাই পদযাত্রা করছে। এর মুখ থেকে জুলাই গণ অভ্যুত্থানের কোনো বক্তব্য এখন পর্যন্ত শুনছেন এই পুরা মিছিলে? তুমি না ভাই মিছিল করতেছো জুলাইয়ে, তারেক রহমানকে তুমি চেতাও কেন? প্রধানমন্ত্রী মানে প্রধান তাকে চেতাও কেন? তোমার জুলাই মিছিলের প্রেরণা কি এইটা? হ্যাঁ, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারে আসছে, নির্বাচিত সরকার, তাকে ডিফেমিং করা তোমার কাজ। দেখেন, আমি অনেকদিন খুঁজতেছিলাম যে এরকম আবোল তাবোল বকে তাদেরকে কি বলা হয়। এটা হলো সিজো সিজোফোনিয়া নামে একটা রোগ আছে সম্ভবত। হ্যাঁ, সিজোফ্রেনিয়া। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে যারা এরকম ভাবে রাজনৈতিক জায়গা থেকে আবোল তাবোল বলে তাদেরকে ওই রোগে আক্রান্ত। তো আমরা তো বাংলাদেশের মানুষকে তো সিদ্ধান্ত নিতে হবে যে মানসিকভাবে একটা রোগে আক্রান্ত একটা মানুষকে মাঠে ময়দানে আমরা এরকম বক্তব্য দিতে দেবো কিনা। আমি গতদিন বাংলা টিভির একটা টক শোতে বলছিলাম যে তাদের যে বক্তব্য, যে কথার বিনিময়ে কথা বলো, তাই না? তো আমি তো কথা সৈনিক, তাই না? আপনি একজন কথা সৈনিক, রনি ভাই একজন কথা সৈনিক, অথবা এনসিপির যারা বক্তব্য দেয় তারা কথা সৈনিক, আবার জামাতের একটা আইটেম আছে না শাহরিয়ার কবির, ও একটা কথা সৈনিক, যে আগে গুপ্ত ছিল। এই কথা সৈনিক আগে কোনোদিন দেখা যায়নি, সেই কথা সৈনিক আজকে হঠাৎ করে আইবিআর হয়ে গিয়ে বেসিক্যালি সে যে কই ছিল আমরা জানি না। তো কথা সৈনিকরা কথা বলবে, কথা সৈনিকরা উত্তর দেবে। আচ্ছা, যে রিক্সাওয়ালাটা কথা বলতে পারে না, হ্যাঁ, সেই রিক্সা যদি পাটোয়ারি যদি ওঠে, রিক্সাওয়ালা যদি ফিরে পয়সা একটা চটকান দেয়, ও তো কথা সৈনিক না, ও তো চর সৈনিক, ঠিক আছে? এটা কিছু করার আছে বলেন তো? হ্যাঁ, তাই না? এদের প্রতিক্রিয়া কিভাবে দেবেন? তো আপনার কথা সৈনিকদের কথা আমরা জবাব দিব, কিন্তু নাগরিকদের দায়িত্ব তো আমরা নিতে পারবো না। নাগরিকরা কোন সময় কি হয়, যেই দুলু ভাইকে আর অপমান অপদস্থ করছে না নীলফামারী গিয়ে, শেখ হাসিনার সময়ে দুলু ভাইকে গ্রেপ্তার করতে গেছিল শেখ হাসিনার পুলিশ। 20 কিলোমিটার জুড়ে এলাকাবাসী বন সৃষ্টি করেছিল, ঝাড়ু কোদাল খুন্তি এগুলো লইয়া, যেন দুলু ভাইকে গ্রেপ্তার না করতে পারে। তাহলে দুলু ভাইকে রক্ষা করার জন্য যে এলাকার মানুষ শেখ হাসিনার সময় 20 কিলোমিটার লম্বা বন্ধ দিছে, সে এলাকায় গিয়া দুলু ভাইকে বলবে মাফিয়া, ওই এলাকার মানুষ
কথা সৈনিকের মতো শুধু কথা বলবে। তো এগুলো অনেক কথা আছে। বিষয় হলো কথার জবাব কথা দিয়ে হয় না। কথার জবাব কথা দিয়ে হলে আপনার হলো ভাষা আন্দোলনে আমাদের এতজন মানুষ শহীদ হতো না। কথার জবাব কথা দিয়ে 69-এর গণ অভ্যুত্থান হতো না। কথার জবাব কথা দিয়ে হলে 90-এ গণ অভ্যুত্থান হতো না। কথার জবাব কথা দিয়ে হলে 1971 সালে মুক্তিযুদ্ধ হতো না। এবং কথার জবাব কথা দিয়ে হলে শেখ হাসিনার পতন হতো না। কথার জবাব কথা দিয়ে হয় না। কথার জবাবে ভায়োলেন্স হয়, কথার জবাবে মানুষ উত্তপ্ত হয়, কথার জবাবে ট্রয় নগরী ধ্বংস হয়েছে, তাই না? এখন আমি বলছিলাম যে ট্রয় নগরীতে কি হয়েছিল, যে ট্রয় নগরীর রাজকুমার আর এক রাজ্যের রাজার বউরে নিয়ে আসছে, তাই না? এখন ওই রাজার বউ, ওই রাজা যার যুদ্ধটা হইলো, ওরা যদি বলতো আমার বউরে নিয়ে গেছে, আমরা ওদের একটা বউরে নিয়ে আসি, তাহলে কি ট্রয় নগরী ধ্বংস হইতো? বলেন। তো ট্রয় নগরী ধ্বংস হতো না। তো তারা আমাদের কাছ থেকে যে প্রত্যাশাটা করছে, সেই প্রত্যাশা করার পিছনে সেই রকম প্রত্যাশা করা মানুষ তারা হতে হবে। এখন আমরা দড়ি লাগাবো কোথায়? দড়ি লাগানোর কোনো জায়গা আছে? জামাতের মতো একটা দল যখন আমাদের বিরুদ্ধে রাজনীতি করে, তখন আসলে দড়ি লাগানোর জায়গা নেই। ডাইরেক্ট কোনো ব্যবস্থাপনা করতে হবে। গতকালকে জামাতের আমির বলতেছে যে সব দল ভারতের ভিতরে ঢুকে গেছে, শুধু জামাত ঢুকে নাই। ঠিক আছে, আমি বলি বাংলাদেশের কোনো দলই ভারতের ভিতরে ঢুকতে চায় না। জামাত নাকে খত দিয়ে, দস্তখত দিয়ে 28 আগস্ট 2024 জামাতের আমি সংবাদ সম্মেলন করে বলছিল ভারতের সাথে বন্ধুত্ব চাই, ভারতের সহযোগিতা চাই। বাংলাদেশের আওয়ামী লীগ পর্যন্ত এরকম সংবাদ সম্মেলন করে বলেনি যে, আওয়ামী লীগও বলেনি এরকম, বলছে নাকি কখনো? কিন্তু জামাত কিন্তু এটা বলছে। হুম। তো কেন এটার আরো প্রমাণ আছে। জামাতের যে ইশতেহারটা আছে না, ওটা আপনারা দেখবেন। এই ইশতেহারে বাংলাদেশি নাগরিকদের ছবি নাই, এই ইশতেহারে পুরোটা ভারতীয় নাগরিকদের ছবি। আমি এই যে দেখছিলাম আমরা বসে বসে, হ্যাঁ, তামিলনাড়ু, কেরালা বিভিন্ন নাগরিকদের ছবি এর ভিতরে দেওয়া। সিলেটের নাগরিকদের ছবি দিছে, ওইদিকে ত্রিপুরা ছবি দিয়ে বসে আছে। পুরাটা ছবি দূরেই। তখন বুঝতে পারলাম এই ইশতেহার আসলে কোনো ভারতীয় তাকে করে দিচ্ছে, কোনো ভারতীয় গোয়েন্দা সংস্থা, ভারতীয় এজেন্সি তাকে তৈরি করে দিচ্ছে, যে কারণে ছবি পিক করার সময় ও মানে সাবকনসিয়াস মাইন্ডে ভারতীয় ছবিগুলো ঢুকাই দিচ্ছে এর ভিতরে। এবং আপনার হলো আহ, জুলাই জুলাই সনদ মানে সংস্কারের কথা যদি বলেন, যে জামাতের যে ইশতেহার আছে, সেই ইশতেহারের আগে মানে জুলাই সনদের পরে, জুলাই গণ অভ্যুত্থানের পরে জামাত একটা ডকুমেন্টস দিচ্ছে তাদের ইশতেহার, যেটা ভারতীয় ছবি দিয়ে ভরপুর। সেই ইশতেহারের আগে আমরা যুগপৎ আন্দোলনের বন্ধুরা যে এরকম একটা সংস্কারের রূপরেখা দিয়েছিলাম, কেউ একটা দেখাতে পারবেন ডকুমেন্টস জামাতের এরকম কোনো সংস্কারের রূপরেখা আছে? জুলাই আন্দোলনের আগে যুগপৎ আন্দোলনের বন্ধুরা, বিএনপি, আমাদের বড় ভাই, তারা মিলে যেই সংস্কারের জন্য 31 দফা দিয়েছি, জামাতের এই ধরনের সংস্কারের কোনো রূপরেখা আছে? তাদের আছে সাউদা বিবি, তাদের আছে নতুন একটা মমতাজ। সেই মমতাজের নাম কি বলেন তো? মার্দিয়া মমতাজ। ঠিক আছে, নতুন মমতাজ, তাই না? তো আমার কথা হলো, আপনারা আপনাদের ইশতেহারে ভারতীয় নাগরিকের ছবি না দিয়ে সাউদা বিবির ছবি দিতেন, তাই না? তাকে বাংলাদেশের মানুষ আইডল মনে করতো, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তার মেয়েকে স্বামী স্ত্রী বানায় প্রেগনেন্ট দেখাচ্ছে। এরা যে কি লেভেলের মানসিক লেভেলের সাইকো, চিন্তাও করতে পারবেন না। আপনি আপনাদের ইশতেহারে ভারতীয় নাগরিকের ছবি না দিয়ে মারদিয়া মমতাদের ছবি দিতেন। তার অনেক অনেক আকর্ষণীয় ছবি আছে, বিভিন্ন ব্রিফিং টিভি বিভিন্ন কিছু আছে, সেগুলো দিতেন। নিজের লোকের ছবি দেওয়ার জন্য ভরসা পান না, কারণ ওই চেহারাটা দেওয়ার মতো না আসলে। ইশতেহারে আপনি বাংলাদেশের নাগরিকের ছবি না দিয়ে গোলাম আজমের ছবি দিতেন, তাই না? ভারতীয় নাগরিকের ছবি দিচ্ছেন কেন? নিজামীর ছবি দিতেন, ভারতীয় নাগরিকের ছবি দিয়ে এগুলো ভরে রাখছে। এরা আমাদের সাথে রাজনীতির জায়গাতে কোনো জায়গায় কম্পেয়ারেবল না, কোনো কম্পেয়ারেবল না। এবং আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে বিএনপি জামাতকে বেশি স্পেস দিয়ে ফেলছে, অতিরিক্ত স্পেস দিয়ে ফেলছে। এই স্পেসের ফলে এরা তো একটা বিষাক্ত গ্রুপ। এই বিষাক্ত গ্রুপ যখন সবল দিবে, তখন আপনি কি সেই সবলের বিষ নিতে পারবেন, ভার নিতে পারবেন? এরা তো প্রচলিত পথে রাজনীতিটা করে না। এদের একটা পা ভারতে, একটা পা পাকিস্তানে। এই দুই পা পাকিস্তানে, ভারতে, এরা বাংলাদেশের কতটুকু ক্ষতি করার সক্ষমতা রাখে চিন্তা করতে পারবেন? এবং এরা যে কতটুকু ডিস্ট্রাকটিভ। আজকে আমি কথা বলছি
যে আজকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় সভা সেমিনার হচ্ছে না, জামাতের এরা রুম ভাড়া করছে না। জামাত নির্বাচিত হলে বিএনপি সেমিনার করার জন্য কোনো রুমও ভাড়া পাইতো না, আমি বলছি। এবং আমার মতো তারেক রাস্তাঘাটে চলতে পারতো না। কিন্তু সাউদা বিবিদের গ্রেপ্তার করে রাখা যায় না, রাখা হয় না। ঠিক আছে, আপনি যখন কোনো মানে মিথ্যা গুজবের জন্য কোনো শাস্তি না দিবেন, তখন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট করার পথিকৃৎ হলো এই এনসিপি এবং এই জামাতিরা। কারণ দেখেন, আইন করা হচ্ছে যে গুজব ছড়ালে 10 বছরের শাস্তি। তাহলে গুজবের মাধ্যমে কি হয়? কোনো পর্নোগ্রাফি ছড়ায়, মানুষের ক্ষতি করে, সমাজে বিশৃঙ্খলা হয়। ঠিক আছে, স্বাভাবিকভাবে এই জন্য গুজব রোধ করতে হবে। কিন্তু একজন রাজনৈতিক কর্মী যখন গুজব ছড়ায়, তখন তো আমি যখন তাকে 10 বছরের জেল দেবো, তখন বলবো যে গণতন্ত্র মানে পথরুদ্ধ করছে, তাই না? এই এই যে গণতন্ত্রের পথগুলো এই বন্ধ করছে এই পাটোয়ারিরা, এই নাসিররা এবং এলো এই জামাতিরা। ধন্যবাদ সবাইকে। ছোট করে আর কিছু বললাম না। আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে বক্তব্য দিবেন